এক বন্ধুর সাথে সেদিন কথা হচ্ছিল কলকাতার পুরনো আমলের বাড়িগুলো নিয়ে। কলকাতার বুকে হন্টেড হাউসের সংখ্যা তো নেহাত কম নয়। হেস্টিংস হাউস, রাইটার্স বিল্ডিং, আকাশবাণী ভবন এসব তো রয়েছেই। এছাড়াও কলকাতার আনাচে কানাচে কত যে পুরনো আমলের বাড়ি রয়েছে এবং তাতে যে কত রহস্য লুকিয়ে আছে তা বলা কঠিন। এই প্রসঙ্গে একটা ঘটনার কথা মনে পড়ে গেল। অবশ্য এ আমার নিজের অভিজ্ঞতা নয়, আমারই এক পিসির মুখ থেকে শোনা। আজকে সত্যি ঘটনার আড়ালে সিরিজে আপনাদের শোনাবো আমার পিসির জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাটি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শিবায়ন এবং আপনারা শুনছেন অশরীরী আলাপ সত্যি ঘটনার আড়ালে সিরিজ। চলুন তাহলে দেরি না করে শুনে ফেলি আজকের ঘটনা। আমার পিসি একজন খ্রিস্টান ছেলেকে বিয়ে করে নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন। তখনকার দিনে একজন মেয়ের পক্ষে এটা খুব সহজ ব্যাপার ছিল না। বাড়ির সবার সাথে সম্পর্ক একরকম শেষ করেই পিসামশায়ের হাত ধরে বেরিয়ে এসেছিলেন। বেরিয়ে তো এসছেন, কিন্তু যাবেন কোথায়? পিসামশায়ের তখন চাকরিও নেই তেমন। উনি তখন কলকাতার কোনো এক হোটেলে শেফের কাজ করতেন, কিন্তু তাতে কতটুকুই বার আয় উপার্জন হয়। যাই হোক, কয়েক বছর এদিক সেদিক কাটাবার পর পিসামশাই অবশেষে নিজের জমানো টাকা দিয়ে কলকাতার তালতলায় একটা পুরনো ফ্ল্যাট কিনলেন। ইতিমধ্যে পিসামশাইয়ের একটা ভালো সুযোগ এসছে। দুবাইয়ের একটা বড় হোটেলে শেফের কাজ করার জন্য ডাক এসেছে। তাই নতুন ফ্ল্যাট কিনে নিজের স্ত্রী ও 5 মাসের সন্তানকে রেখে উনি বিদেশে রওনা দিলেন। একজন কাজের মেয়েকে ঠিক করে গেলেন যে সবসময় থাকবে এবং পিসি ও বাচ্চাটির দেখাশোনা করবে। যে সময়ের কথা বলছি তখনও কলকাতা তথাকথিত লন্ডন হয়ে ওঠেনি। ফ্ল্যাট কালচার পুরোপুরি এসে পড়েনি। কলকাতার অলিগলিতে পুরনো আমলের দালান বাড়িগুলো তখনও দেখা যায়। বিশেষ করে তালতলা এলাকাটির সাথে যাদের পরিচিতি আছে তারা বুঝতে পারবেন। ওই এলাকাগুলোতে আজও যেন পুরনো কলকাতার গন্ধ পাওয়া যায়। এমনিতে বেশ ঘিঞ্জি এলাকা, তবে কত রকমের মানুষ যে বাস আর কত পুরনো আমলের ফ্ল্যাট বা দালান বাড়ি তার ইয়ত্তা নেই। পিসিরা যে ফ্ল্যাটটিতে ছিলেন সেই ফ্ল্যাটটিও বেশ পুরনো দিনের। অবশ্য ফ্ল্যাট বলার চেয়ে দালান বাড়ি বললেই বোধহয় বেশি ঠিক হবে। দ্বিতল একটি দালান বাড়ি, নিচের তলায় একটি রেস্তোরাঁ আর উপরের তলায় পিসিরা থাকতেন। এই ফ্ল্যাটটিতেই পিসির অদ্ভুত কিছু অভিজ্ঞতা হয়েছিল। বাড়িটিতে উঠবার প্রথম কয়েকদিন বেশ ভালো কাটল, কিন্তু কয়েকদিন পরেই দেখা দিল সমস্যা। রাতের বেলা সবাই ঘুমাচ্ছে, হঠাৎ পিসির ঘুম ভেঙে যেত। পিসির ঘুম ছিল বরাবরই পাতলা। ঘুম ভেঙে শুনতে পেতেন বাথরুম থেকে জল পড়বার আওয়াজ। বুঝতেন যে জল পড়ার আওয়াজেই ঘুম ভেঙেছে তার। টপ টপ করে জল পড়ার আওয়াজ নয়, রীতিমতো জোরে আওয়াজ, যেন কেউ বাথরুমের কল খুলে কিছু কাজ করছে। অথচ পিসির স্পষ্ট মনে আছে শুতে যাবার আগে বাথরুমের কল বন্ধ ছিল। ভাবলেন হয়তো কাজের মেয়েটি কোনো কারণে কল খুলে বন্ধ করতে ভুলে গিয়েছে। কাজের মেয়েটা রান্নাঘরে অঘরে ঘুমাচ্ছিল, তাই পিসি তাকে আর না ডেকে নিজে উঠে গেলেন। গিয়ে দেখলেন জলের কল সত্যিই খোলা আর তা থেকে সমানে জল পড়ে যাচ্ছে। পরের দিন সকালে কাজের মেয়েটিকে বকুনি দেওয়ায় সে কিন্তু অস্বীকার করলো ব্যাপারটা। বলল সে সারা রাতে আর ওঠেইনি, তো কল খোলা তো দূরের কথা। ঘুম যাদের পাতলা তারা বুঝতে পারবেন ব্যাপারটা কতখানি অস্বস্তিকর। সামান্য একটু আওয়াজেই ঘুমের 12টা বাজে। পিসিরও সেটাই হলো। মাঝে মাঝেই রাতে ঘুম ভেঙে যেতে লাগলো জল পড়ার আওয়াজে। উঠে গিয়ে দেখতেন কল খোলা, অথচ পিসি বা কাজের মেয়েটি কেউই খোলেনি সেটা। ব্যাপারটা সত্যিই অস্বাভাবিক। এমনকি তাই নয়, পিসির কাছে শুনেছি যে মাঝে মাঝেই মনে হতো যেন পাশের ঘরে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, খুটখাট আওয়াজ হচ্ছে। অথচ বাড়িতে ইঁদুর বিড়ালের উৎপাত নেই যে তারা ওরকম আওয়াজ করবে।
তবে এসব কিছুই আস্তে আস্তে পিসির গা শোয়া হয়ে যাচ্ছিল। তাছাড়া তিনি গ্রামের মেয়ে, ছোট থেকেই গ্রামে মানুষ হয়েছেন, তাই অন্ধকারকে তেমন ভয় পান না, যথেষ্ট সাহসী। ভাবতেন এভাবে নিজের বাড়িঘর ছেড়ে একা থাকার জন্য হয়তো তার মনের ভেতরে এই হ্যালুসিনেশনগুলো তৈরি হতো। তবে এরপর একদিন এমন একটা ব্যাপার হলো যার জন্য পিসি ওই বাড়ি ছাড়তে বাধ্য হলেন। ব্যাপারটা পিসির মুখেই বলি। একদিন কাজের মেয়েটা আসেনি। সকাল থেকে নিজেই নিজের ঘরের সব কাজকর্ম করছি। অনেকদিন পর ঘরের কাজে হাত দিয়েছি। মনে হচ্ছিল যেন রাজ্যের কাজ বাকি। কাজের মেয়েটাকে মনে মনে দুষছিলাম যে একটা কাজও ঠিক করে করতে পারে না। রান্নাঘরটাও অগোছলো হয়ে রয়েছে কতদিন ধরে। গোছগাছ করতে করতে খেয়াল ছিল না যে কখন বেলা গড়িয়ে সন্ধে নেমেছে। হঠাৎ বাচ্চাটার কান্নার আওয়াজ কানে এলো। ওকে ওই ঘরেই শুয়ে এসেছিলাম বিছানায়। ভাবলাম হয়তো ঘুম ভেঙে যাওয়াতে কান্নাকাটি করছে। আমি কাজ ফেলে তাড়াতাড়ি ঘরে এলাম, কিন্তু ঘরে ঢুকতেই যা দেখলাম তাতে আঁতকে উঠলাম। আমি নিজের চোখে দেখলাম ও বিছানার মাঝের দিকটায় শুয়ে আছে, আর ওর পুরো শরীরটা খুব আস্তে আস্তে একটা চরকির মতন পাক খাচ্ছে বিছানায়। যেমন কোনো কিছু যদি আমরা এক জায়গায় রেখে আস্তে আস্তে হাত দিয়ে ঘোরাতে থাকি, ঠিক তেমন। যেন মনে হচ্ছে কেউ ওর পা দুটো ধরে ওকে ঘোরাচ্ছে, আর তাতেই ও ঘুম ভেঙে কেঁদে উঠছে। এ বাড়িতে আগেও কল খোলার মতন অস্বাভাবিক ঘটনা ঘটেছে, তবে আমি কখনোই ঘাবড়াইনি। সবসময় ভেবেছি হয়তো আমার মনের ভুল। কিন্তু এবারে নিজের চোখের সামনে এরকম ঘটনা ঘটতে দেখে আমার শরীরটা কেমন যেন করে উঠল। বিশ্বাস করবি কিনা জানি না, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন পূর্ণ মাত্রায় আমায় জানান দিচ্ছিল যে খুব খারাপ বা অশুভ কিছু এখন এই ঘরে রয়েছে। তাকে চোখে দেখতে পাচ্ছি না, অথচ স্পষ্ট অনুভব করছি। আমার গা ভারী হয়ে আসছে। কাউকে যে চেঁচিয়ে ডাকবো তারও উপায় নেই, কারণ ও বাড়িতে শুধু আমরাই থাকি, আর নিচের তলার রেস্তোরাঁটা সেদিন আবার কী কারণে বন্ধ ছিল। আমি আর কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি জেসাসের ফটোর সামনে রাখা হোলি ওয়াটারের বোতল থেকে কিছুটা হোলি ওয়াটার নিয়ে ওর গায়ে ছিটিয়ে দিতে লাগলাম, প্রার্থনা করতে করতে। কেন এরকম করলাম সত্যিই জানি না, কিন্তু তখন ভয়ে আর চিন্তায় অন্য কিছু আর মাথায় আসছিল না। কিছুক্ষণ পরে দেখলাম ঘুরে যাওয়াটা থেমে গেল আস্তে আস্তে। আমি এতটাই ভয় পেয়েছিলাম সেদিন যে রীতিমতো ঘেমে উঠেছিলাম। বাচ্চাকে ছোঁ মেরে কোলে তুলে নিয়ে তাড়াতাড়ি করে ফ্ল্যাট থেকে বেরিয়ে পাশের ফ্ল্যাটে এক প্রতিবেশীর বাড়ি গিয়ে উঠলাম। সেদিন রাতটা ওখানেই কাটালাম। ওদের বললাম একা একা শুতে ভয় লাগছে। পরের দিন সকালে ওদেরকে সব খুলে বললাম। আমি ভেবেছিলাম হয়তো আমার কথা কেউ বিশ্বাস করবে না, তবে আশ্চর্যের বিষয় ওরা কিন্তু সবটাই বিশ্বাস করল, এবং এও বলল ও বাড়িতে এর আগেও এরকম ঘটনা ঘটেছে। আমরা আসবার আগে একটা ফ্যামিলি ভাড়া ছিল, তারাও কয়েকবার এরকম ভয় পেয়েছে, বেশি দিন টিকতে পারেনি। বাড়িটার নাকি কিছুটা দোষ আছে। আমার ওই প্রতিবেশী এই অঞ্চলের বহুদিনের বাসিন্দা। তার কাছেই শুনলাম ফ্ল্যাট তৈরির অনেক আগে নাকি এখানে একটা মসজিদ ছিল, আর এক পীর বাবার বহু পুরনো সমাধি ছিল। তাতে প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালা হতো। কিন্তু ফ্ল্যাট তৈরির সময় কিছু একটা অসুবিধার কারণে মসজিদটিকে ভেঙে ফেলতে হয় এবং সমাধিটাও স্থানান্তরিত করতে হয়। এই নিয়ে বেশ কিছু গণ্ডগোলও হয়েছিল তখন। যাই হোক, ফ্ল্যাটটি তারপর তৈরি হয়ে যায় ঠিকই, কিন্তু তারপর থেকেই এরকম সমস্যা শুরু হয়। এর আগেও নাকি অনেকবার মালিক বদল হয়েছে ফ্ল্যাটটির। তবে ওনারা আশ্বস্ত করলেন এই বলে যে আজ পর্যন্ত নাকি কারোর কোনো ক্ষতি হয়নি, শুধু ঘুমের ব্যাঘাত ঘটে, অনেকে একা থাকলে ভয় পায়, এই যা। আমার নাকি থাকতে থাকতে অভ্যেস হয়ে যাবে। কিন্তু এই ঘটনা শোনার পর আর কাল রাতে যা দেখলাম, তারপর আর আমার একা কেন, লোকজন নিয়েও ও বাড়িতে থাকবার ইচ্ছা হয়নি। বিশেষ করে আমার বাচ্চাটার কথা ভেবে ঠিক করলাম ওই অপয়া বাড়ি আমাকে ছাড়তেই হবে। তোর পিসেমশাইকে খবর দিলাম। অনেক ঝগড়াঝাটি হলো। সদ্য কেনা ফ্ল্যাট এত সস্তায় পাওয়া তাকে বোঝায় কার সাধ্য। কিন্তু আমি গো ধরেছিলাম, সন্তানের দিব্যি দিলাম। শেষ পর্যন্ত সে রাজি হলো এবং আমরা ফ্ল্যাটটা ছেড়ে দিলাম। এরপর অবশ্য আরও কয়েকদিন ছিলাম ওখানে, তবে একা আর কখনো থাকিনি।
কাজের মেয়েটাকে নিজের কাছে এনে শোয়াতাম। তবে আর কোনো ঘটনা ঘটেনি সেদিনের পর। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা সে ফ্ল্যাট ছেড়ে নতুন এক ভাড়া বাড়ি গিয়ে উঠলাম। শুনলেন অশরীরী আলাপ সত্যি ঘটনার আড়ালে সিরিজ। কাহিনী এবং গল্প পাঠে আমি শিবায়ন বিশ্বাস। আশা করি আমাদের সত্যি ঘটনার আড়ালে সিরিজটি আপনাদের ভালো লাগছে। এ প্রসঙ্গে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত কিন্তু একান্তভাবেই কাম্য, কারণ আপনাদের এই কমেন্টগুলোই আমাদের উৎসাহিত করে আরও বেশি সংখ্যক গল্প এবং ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে। কাজেই অবশ্যই লিখে জানান আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠানটি, এবং আপনাদের নিজের জীবনেও বা অন্যের থেকে শোনা যদি কোনো অলৌকিক বা ব্যাখ্যাহীন ঘটনা থাকে তবে তা আমাদের মেইল করতে পারেন oshoririalap@gmail.com oshoririalap@gmail.com এই ঠিকানায়। আপনার লেখাটি আমরা অবশ্যই পাঠ করব অশরীরী আলাপের আগামী কোনো পর্বে। আর সেই সাথে বলি, আমাদের চ্যানেলের সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। আজ তবে এই পর্যন্তই। শীঘ্রই ফিরব নতুন একটি পর্ব নিয়ে। স্টে টিউনড উইথ আস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।